রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প পরপুরুষ, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের গল্প পরপুরুষ। করালি গরু খুঁজতে বেরিয়েছিল, আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে। কালীপুরের হাটে সাঁঝের বেলায় দুজনে দেখা। চোখে ছানি এসেছে, ভালো ঠাহর হয় না। তবু তারককে চিনতে পেরে করালি বলল, তারক নাকি? আর বলো কেন দাদা, মাঘির সকাল থেকেই হাওয়া। ঝগড়া করেছিস? সে আর কোন দিন হচ্ছে না। আজ আবার বাগান থেকে মস্ত মানকচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে যদি হাটে এসে থাকে। বাঁধা বউ ও ঠিক ফিরে যাবে। আমার তো তা নয়, গরু বলে কথা, অবলা জীব। হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান। গুহাটা ঘুরে দেখেছ? তার দেখিনি, পেলুম না। ভেবো না, গরুও ফিরবে। চল পরাণের দোকানে গিয়ে বসি। পরাণ তারির কলসি সাজিয়ে বসে, একখানা বারকোষে ভাঁড় আর কাঁচের গেলাস সাজানো। আশপাশে খদ্দেররা সব উবু হয়ে বসে বসে ঢকাঢক গিলছে। দুজনে সেখানেই সেটে গেল। কালীপুরের হাট একখানা হাটের মতো হাটই বটে। 10টা গাঁ যেন ভেঙে পড়ে। জিনিস যেমন সরেস, দামও মোলায়েম। এই সন্ধ্যের পরও হ্যাজা, কার্বাইড, টেমি জেলে বিকিকিনি চলছে রমরম করে। হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের। পেটে তাড়ি টাড়ি গেলে তো আর তর হয়ে যায়। তবে কি না বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারাদিন হরিমটর গেছে। রান্নাটা আসে না তারকের। ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল, বাপু, তোমার ছেলের কিন্তু অগ্নি ভয় আছে, আগুন থেকে সাবধানে রেখো। তাই মা তাকে গা ছুঁয়ে বাকি নিয়েছিল, আগুনের কাছে যাবে না। মায়ের কথা ভাবতেই চোখটা জ্বালা করল। মা মরে গিয়ে এই স্তক কিছু ফাঁকা হয়ে গেছে যেন। দুপুরে গড়ানো বেলায় মুকুন্দর দোকানে 4টি মুড়ি বাতাসা চিবিয়েছিল, তা এখন খিদেটা আবার চাগান মারছে। করালি যেন মনের কথাটা টের পেয়েই বলল, নন্দকিশোরের মোচার চপ খাবি? খুব খাবো। পয়সা দিচ্ছি, জানি আয়। নন্দকিশোরের মোচার চপের খুব নাম ডাক। সারাদিনে দোকানে যেন পাকা কাঁঠালে মাছির মতন ভিড়। এখন সন্ধেবেলায় ভিড় একটু পাতলা হয়েছে। সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে নন্দকিশোর এখন হ্যারানো চেহারা। 4টে কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন। নন্দকিশোর মাথা নেড়ে বলল, মোচা কখন ফুরিয়ে গেছে, ফুলুরি হবে, তবে গরম নয়। আহা, একটু গরম করে দিলেই তো হয়। উনুন ঝিমিয়ে পড়েছে বাপু, এখন আঁচ তুলতে গেলে কয়লা দিতে হবে। শেষ হাটে আর আঁচ তুলে লোকসান দেব নাকি 2 টাকার ফুলুরির জন্য? তা বটে। তারক এধার ওধার খুঁজে দেখল। শেষে মুকুন্দ দলুইয়ের দোকানে গরম চপ পেয়ে গেল। খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগলো। তার উপরে তাড়ি গিয়ে যেন গান ধরে ফেলল। ভিতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল, কালীপুরের হাট বড় ভালো জায়গা, কি বলো করালিদা?
জিভে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘষ্টানি খেয়ে শিশোচ্ছিল করালি। এক গাল তাড়িতে জ্বলন্ত জিভটা খানিক ভিজিয়ে রেখে ঠক গিলে বলল, সেই কোমরে ঘুনসি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম, তখন একরকম ছিল, এখনও অন্য রকম। তারকের বাঁ পাশে একজন দাঁত উঁচু লোক তখন থেকে দুখানা সস্তা গন্ধ সাবান বাঁ হাতে ধরে বসে আছে। ডান হাতে গেলাসে চুমুক দিচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে সাবান দুখানা দেখছে বারবার। পেটের মধ্যে নৃত্যগীত চলছে, মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের। লোকটার দিকে চেয়ে বলল, তা সাবান বুঝি বউয়ের জন্য? লোকটা উদাস হয়ে বলল, বউ কোথা? ঘাড়ের ওপর দুটো ধুমসি বোন, মা বাপ। মুকুন্দ বিশ্বের সাফ বলে দিয়েছে, আগে পরিবার থেকে আলগা হও, তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব। তা আলগা হতে বাধা কি? হলেই হয়, আজকাল সবাই হচ্ছে। ভয়ও আছে। মুকুন্দ বিশ্বাসের ছেলের সঙ্গে তার ঝগড়া, মেয়ের বিয়ে দিয়েই মুকুন্দ আর তার বউ আমার ঘাড়ে চাপবার মতলব করছে। ও বাবা, সেও তো গন্ধমদন। তাই আর বিয়েটা হয়ে উঠছে না। তা করো কি? ভ্যান রিক্সা চালাই। নয়াপুর থেকে কেশব হালদারের মাল নিয়ে এসেছি, হাটের পর ফের মাল নিয়ে ফেরা। আর সাবানের কথা বলছো, সে কি আর শখ করে কেনা, লটারিতে পেলুম। বাহ, লটারি মেরেছ? তা এ তো সুখের কথা। চাই, ওই যে লোহার রিং ছুঁড়ে ছুঁড়ে জিনিসের ওপরে ফেলতে হয়, রিংয়ের মধ্যিখানে যা পড়বে তা পাবে, ফি বার 2 টাকা করে। 30খানা টাকা গচ্চা গেল, তার মধ্যে একবার এই সাবান 2খানা উঠল। যাচাই করে দেখেছি, এই সাবান 4 টাকা 50 পয়সায় বিকোয়। লটারি মানেই তো তাই রে ভাই, তুমি যদি সব জিতে যাও তাহলে লটারিওয়ালার থাকবে কি? দাঁতচু লোকটা এক চুমুক খেয়ে বলল, সবারই সব হয়, শুধু এই ভ্যান গাড়িওয়ালারই কিছু হয় না, বুঝলে। মা একখানা ফর্দ ধরিয়েছিল ট্যাঁকে, আছে এখনো, সেসব আর নেওয়া হবে না। কটা বাজে বলো তো? তারকের হাতে ঘড়ি নেই, আন্দাজে বলল, তা ধরো 7টা 7:30 হবে। ওরে বাস রে, কেশব হালদার মাল গোটাতে লেগেছে, যাই। করালি শিশোচ্ছিল। উঠবে নাকি গো করালিদা? করালি একটা হাই তুলে বলল, গরুটার কথাই ভাবছিলুম। কি ভাবলে? বাজা গরু, পুষতে খরচ, আবার বেচতেও মন চায় না, কিনবেই বা কে বলো? তাই বলো, বাজা গরু, তা আপদ গেছে, ভালোই হয়েছে, ভাবনার কি আছে রে? আছে, আমার ছোট মেয়ে পদির বড় ভাব গরুটার সঙ্গে। তাল খাইয়েছ? কিছু বাকি রাখিনি, আর 2টো গরু বিয়োয়, দুধও দেয়, এটাই দেয় না। এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় সূচ খোঁজার সামিল। এসে থাকলেও এত রাত অবধি আর মাটি কামড়ে কেউ বসে নেই। বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরিমটর। তারক ভাবছিল আরও কয়েকখানা চপ সাঁটিয়ে নেবে কিনা, তারপর 1 ঘটি জল খেয়ে নিলেই হলো। কিন্তু পয়সার নেশাটায় চৌপাট হয়ে গেলেই মুশকিল। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরেতন। আমলো, সম্পর্কের আবার চিরেতন, হরতন, ইস্কাপন, রুইতন হয় নাকি? হলেও বাপু যমুনা কি সেসব বোঝে? তবে কিনা নরেনবাবু ভদ্রলোক, মেলা জানে শোনে। নরেনবাবুর কথা তো আর ফেলনা নয়। একদিন জিজ্ঞেস করেছিল, চিরেতনটা আবার কি বলো তো বাবু? নরেনবাবু হেসে হেসে বলল, এই ধর তুই আর আমি,
আমিও কারোর নই, কেউ নই, তুইও কারোর কেউ নোস। যেমন জলের মাছ, কে কার মা বাপ জানে কি ওরা, তবু তো ডিম ছাড়ছে, বাচ্চা বেরোচ্ছে, ব্যাপারটা ওই রকম আর কি। চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক, বুঝলি না? যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না, তবে এটা ঠাহর হলো যে এই চিরতনের মধ্যেই প্যাঁচটা আছে। প্যাঁচ বুঝতে যমুনার কেন, কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না। যমুনার এই 17 বছর বয়স হলো, 1 বছর হলো পুরুষ মানুষ ঘাঁটছে। পুরুষটা হলো তার বর তারক। একদিন মিটমিট করে হেসে বলেছিল, বাবুর বাড়িতে কাজে যাস, তা কখনো পিঠ চুলকে দিতে বলে দিস? নরেনবাবুর মেলা পয়সা। পেঁচ বুঝতে যমুনার দেরি হয় না। আর একদিন বলল, আহা, বাবুর বউটা বোবা, পীড়িতের কথাটা তো কইতে পারে না। পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চায়। প্যাঁচ। যমুনা বুঝতে পারে, চিরেতনটা বুঝতেও তার অসুবিধে হয়নি। নরেনবাবুর বউ মলয়া বোবা কালা, তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে। নিতাই রায় 50,000 টাকায় নরেনবাবুকে কিনেছে, এ কথা সবাই জানে। নগদ ছাড়াও বাড়িঘর ঠিকঠাক করে দেওয়া, মেয়ের নামে জমি জমা লিখে দেওয়া তো আছেই। নরেনবাবুকে তাই আর কিছুই করতে হয় না, শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল। তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয়, সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও করে দিয়েছে নিতাই রায়। গাঁয়ের দোকান, সেখানে ওষুধ ছাড়াও নানান জিনিস রাখতে হয়। তা নরেন হলো বাবু মানুষ। সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে। সন্ধ্যাবেলায় নরেনবাবু গিয়ে ঘণ্টা 2 কাটিয়ে আসে। সেখানে কিছু ইয়ার বন্ধুও জুটে গেছে। শোনা যাচ্ছে নরেনবাবুর গদাই লস্করি চালে সুবিধে হয়েছে শ্রীপতির, সে দুহাতে লুটে নিচ্ছে। তারকের তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সেই বাগায়। সোজাসাপটা ব্যাপার, এতে কোনো প্যাঁচ নেই। মানুষ কত কি চায়, আর চাইবেই তো, নেই বলেই চায়। কিন্তু চাইলেই তো আর হলো না, দিচ্ছে কে? আর তখনই প্যাঁচটা লাগে। মলয়ার 2টো মেয়ে, একটা 3.5 বছরের, একটা 2 বছরের। তারা কেউ বোবাকালা নয়। বড়টা পাড়ার খেলুড়িদের সঙ্গে খেলতে শিখেছে, আর ছোটটা সারা বাড়িতে গুটগুট করে হেঁটে বেড়ায়। এই 2টো মেয়ে হচ্ছে মলয়ার জান। যখন আদর করে তখন খ্যাপাটে হয়ে যায়, আর সারা দিনে মাঝে মাঝেই মেয়েদের আঁ আঁ করে ডাকে। মেয়ে দুটো মায়ের ডাক ঠিক বুঝতে পেরে ছুটে আসে। মেয়ে দুটোর দেখাশোনা করতে উড়নচণ্ডী পটলি। ছোট মেয়েটা তখন সবে হামা দেয়। পটলি তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা দোক্কা খেলছিল। মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝি আর ফিরে পায় না, মাথা ফুলে ঢোল। শোনার কথাই না মলয়ার, তবু মায়ের মন বলে কথা। কোথা থেকে পাখির মতন উড়ে এসে মেয়ে বুকে তুলে নিল। তারপর সে কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি! পটলি না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ার হাতে। বোবাদের রাগ বোধহয় বেশিই হয়। কথা দিয়ে দুর্মুষ করতে পারে না, গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না, তাই ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে। পটলির জায়গায় এখন যমুনা। মেয়েদের দেখে, শোনে, ধান শুকোয়, ঢেঁকি কোটে। গেরস্থ বাড়িতে তো কাজের আকাল নেই। আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুষ্মাণ্ডই তারকের জন্য রেঁধেও আসতে হয়। তা বলে খারাপ ছিল না যমুনা, খাটনিকে তো তার ভয় নেই। চিরকাল গতরে খেটেই বড়টি হলো, কিন্তু ভয়টা অন্য জায়গায়। সে হলো ওই মলয়া। বোবাকালা হলে কি হয়? যমুনার বিশ্বাস, মলয়া অনেক কিছু টের পায়, শুনতে না পেলেও টের পায়। মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিকে নিষ্পলক চোখে চেয়ে থাকে। একটু ভয় ভয় করে যমুনার। নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে। একদিন বলল,
নারী আর নদীতে কোনো তফাৎ নেই, বুঝলি? মেয়ে ছেলে হলো বহতা জল, ডুব দিয়ে উঠে পড়ো। নদী কি তাতে অশুদ্ধ হলো? এই যে গঙ্গায় কত পাপি তাপি ডুব দেয়, গঙ্গা কি তাতে ময়লা হয় রে? আগে যমুনা শুধুই শুনতো, কিছু বলতো না। আজকাল বলে। সে ফস করে বলে ফেলল, তোমার কি কোনো কাজ নেই বাবু? সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো। শ্রীপতি তো শুনি দোকান ফাঁক করে দিচ্ছে। নরেনবাবু একটা ফুক করে শব্দ করে বলল, দিক না, তাতে আমার কি? দোকান শ্বশুরের, আর শ্রীপতিও তার লোক, সে বুঝবে। আমারও তো মাথা গলানোর কি আছে? আমি খাবো দাবো ফুর্তি করব। বোবাকালা বিয়ে করেছে কি মাগনা? তা শ্বশুর কি আর চিরকাল থাকবে? দোকান তো তোমারই হবে একদিন। আমার নয় রে, আমার নয়। দোকান ওই বোবাকালার নামে, ও আমি চাইও না। 2 টাকার জিনিস 4 পয়সায় বিক্রি করে পয়সা কামানোর ধাতই আমার নয়। আমাকে কি তাই বুঝলি? আর একদিন আরও একটু এগোলো নরেনবাবু। কথা নয়, একখানা তাঁতের শাড়ি দিয়ে বলল, কাল সকালে পরে আসিস, তোকে মানাবে। এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে। খুশি হলো তারকও, বলল, বাহ বাহ, এই তো কাজ এগোচ্ছে। তার মানে? নরেনটা তো ভিতর ডিম, ভাবছিলাম বুঝি আর এগোবে না। কি বলতে চাও তুমি, বলো তো? দোষ ধরিস নি, একটু মাখামাখি করলে যদি কাজ হয় তো ভালোই। তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম। ছুটিস কেন? এ পেটের দায় বলে কথা। ওই শ্রীপতি শালা তো শুনেছি কৈলাসপুরে 4 কাঠা জমি কিনে ফেলেছে। তাতে তোমার কি? জ্বলুনি হয়, বুঝলি? বুকের মাঝখানটায় বড্ড জ্বলুনি হয়। ঘরামির কাজ করে করে হাতে কড়া পড়ে গেল, সুখের মুখ দেখলাম না। প্রথমটায় বাদো বাদো ঠেকলেও পরে দেখবি ব্যাপারটা কিছুই না। আমিও যা, ওই নরেনবাবুও তা। তোমার মুখে পোকা পড়বে। ওরে শোন, ও চাকরির মতো সুখের চাকরি নেই। মালিক চোখ বুজে থাকে, হিসেব চায় না। এমনটার কোথায় পাবি? এই টানাপোড়েনের মধ্যেই দিন কাটছিল যমুনার। একদিন বিকেলে ভিতরের বারান্দায় বসে মলয়ার চুল বাঁধছিল যমুনা। বেশ চুল মেয়েটার, দেখতেও খারাপ নয় কিছু, মায়াও হয়। খোঁপায় কাঁটা গুজে হাত আয়নাটা মলয়ার হাতে যখন ধরিয়ে দিল, তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসল মলয়া। সেই বড় বড় চোখ, 2 হাতের হঠাৎ যমুনার 2 কাঁধ খিমচে ধরে ঝাঁকায় আর বলে, হাঁ। ভয়ে আত্মারাম ডানা ঝাপটাচ্ছিল বুকে। কি জোর মেয়েটার গায়ে! কি করছো বৌদি, কি করছো? আমি তো কিচ্ছু করিনি। মলয়া ঝাঁকানি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে। তারপর সাপে ব্যাঙ ধরলে ব্যাঙ যেমন শব্দ করে, তেমনি এক অবোধ শব্দ বেরোতে লাগলো তার গলা থেকে, আর 2 চোখে জলের ধারা। নরেনবাবু পরদিনই বলল, শহরে বেড়াতে যাবি 2 দিনের জন্য? শুধু তুই আর আমি, একটু ফুর্তি করে আসি, চল। ফুঁসে উঠতে পারল না যমুনা। তার কি সেই জোর আছে? জোর হলো স্বামীর জোর, তার তো সেখানেই লবডঙ্কা। সুতরাং যমুনা অন্য পন্থা ধরে বলল, তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয়? ও বাবা, এ যে আবার আমার শ্বশুর দেখায়। কেন রে, শ্বশুরের কাছে কি টিকিখানাও বাঁধা রেখেছি? তা নিতাই রাই বা কম কিসে? পটলডাঙায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত কে না জানে। কি করবে সে আমার? তুই বড্ড বোকা মেয়ে ছেলে তো। শোনো বাবু, বৌদি কিন্তু সব টের পায়।
সোহাগের কথা আর বলিসনি, টের পায় তো পায়, কি করবে সে? যমুনার ভাবনা হলো, নরেনবাবুর সাহস বড়ই বেড়েছে, এবার তার বিপদ। শুনে খ্যাক করে উঠল তারক। বিপদ আবার কি? তোকে তো কতবার বলেছি ওতে কিছু হয় না। তোর আমিও রইলুম, কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলবো না। নরেনবাবুর সঙ্গে আমার পষ্টাপষ্টি কথা হয়ে গেছে। কি কথা? সামনের মাসে চাকরিতে জয়েন দেব। নরেনবাবু অন্য মেয়ে মানুষ দেখে নেয় না কেন? যার যাকে পছন্দ, তোকে চোখে লেগেছে, ও বড় সর্বনেশে ব্যাপার। যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে। আমি কালই বাপের বাড়ি যাচ্ছি, লাথি ঝাঁটা খাই, শুকিয়ে মরি, তাও ভালো, তবু নষ্ট হব না। বিপদে ফেললি দেখছি। বলি, আমার মতন একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস, তবে নরেনবাবু দোষটা কী করল? সে দেখতে আমার চেয়ে ঢের ভালো, ফর্সা চোখ, মুখে স্ত্রী ছাঁদ আছে। আমি তার পাশে কি বলতো? তুমি আমার স্বামী। ওই তো তোর দোষ, স্বামীর মতন স্বামী হলেও না হয় বুঝতো। তুমি খারাপ লোক নও, তোমাকে লোভে পেয়েছে। তোর মাথাটাই বিগড়েছে। আমি খারাপ নই? খুব খারাপ। কেউ আজ অবধি আমাকে ভালো বলেনি। আমি বলছি, ভালো করে ভেবে দেখো। দেখ, নরেনবাবু তোকে চায়, এমনকি একথাও বলেছে যে সে তোকে বিয়ে করতেও রাজি। বিয়ে বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা, যেন ভূত দেখছে। ভয় পাসনি? তোর একটু ধর্ম ভয় আছে আমি জানি। আমি সাফ বলে দিয়েছি, বিয়ে টিয়ে নয় মশাই, আমি বউ ছাড়ছি না। 2-4 দিন বড় জোর। তোমার একটু বাঁধলো না বলতে? নরকে যাবে যে। সে দেরি আছে, নরকে মেলা লোকই যাবে। কলিকালে কি নরক যাত্রীর অভাব রে? আগে এ জন্মে কিছু জুত করে নিই, নরক তো আছেই কপালে। যমুনা রাগ করে বলল, দেখ, আমি সাবিত্রী বেউলো নই, তবে যা বুঝেছি তাই বুঝেছি, আমাকে দিয়ে ও কাজ হবে না। তুই বোকাও বটে রে। নরেনবাবুর কি আর মেয়ে ছেলের অভাব? তোর কত বড় ভাগ্যি যে এত মেয়ে ছেলে থাকতে তুই ও শালার চোখে পড়েছিস। আমি বলি, সময় থাকতে সব ভাঙিয়ে নে। রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তো লাগে। মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না। মনটা ঠিক করে ফেলেছিল যমুনা, এখানে থাকলে যে তার আর পরকাল বলে কিছু থাকবে না তাও বুঝেছে। কিন্তু যাই কোথা, বাপের বাড়ি বলতে তুলসী পোঁতা গায়ে একখানে ঝুপড়ি, এন্ডি গেন্ডি অনেক ভাই বোনের সংসার। তার বাবা দাদার হাজার মলম বিক্রি করে, মা বেচে ঘুঁটে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোলপাড় হচ্ছিল, ভোঁস ভোঁস শ্বাসের শব্দ, সেই সঙ্গে কে যেন আদার পাদার ভাঙছে। তারক ভয় খেয়ে দাঁড়িয়ে গেল। ও কি গো? করালি চাপা গলায় বলল, চুপ। কান খাড়া করে শুনছিল করালি। বাঁশবনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ। আহ্লাদের গলায় করালি বলল, ওরে পাজি মাগি, এখানে সে দিয়ে রয়েছিস? আয় আয় বলছি শিগগির। বাঁশবনে প্রলয়ের শব্দ তুলে আর ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো। এই গরু না হাতি বোঝা ভার, বিশাল চেহারা। ওরে পাস রে, এই তোমার গরু? গরুটা করালির গা ঘেঁষে দাঁড়ালো। তার গলা এক হাতে জড়িয়ে করালি বলল, আহা, বাঁজা বলি তোর মনে সুখ নেই কি না? মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায়, ফিরেও আসে। চ চ, পালিয়ে চ, মেয়েটা এতক্ষণে পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি তো কপালওয়ালা মানুষ, গরুটা দিব্যি পেয়ে গেলে। এখন আমার বউ কোথা পাই বলতে পারো?
আমার কপাল তো আর তোমার মতন নয়। পাবি পাবি, বাঁধা বউ যাবে কোথায়? তা মারধর করিস নাকি? আরে না না, সেসব নয়, নরম সরম আছে, গায়ে হাত তোলার দরকার হয় না। তবে গো আছে খুব, যেটা না বলবে সেটাকে হ্যাঁ করায় কার সাধ্যি। রথতলার কাজ বরাবর করালি গাঁয়ের রাস্তা ধরল, আর তারক ডাইনে। সামনেই মলয়া ফার্মেসি, আলো জ্বলছে, দিব্যি পাকা ঘর, দোকানও বড় সড়ই। আজ নরেনবাবু নেই, শ্রীপতি একা বসে মাছি দাঁড়াচ্ছে। তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হলো না, হওয়ার কথাও নয়। মুখটা আষ্টে করে বলল, বাবু নেই। আসেনি আজ? না, সকাল থেকেই পাত্তা নেই। বাড়ি থেকেও লোক এসে খুঁজে গেছে। হ্যাঁ, তবে তো। শ্রীপতি চেয়ে আছে, বুকটা ধকধক করছিল তারকের। তারই নেশাটা কেটে যাওয়ার উপক্রম। শ্রীপতি ঠোঁট উল্টে বলল, তা কে জানে, বলে যায়নি কিছু, বাড়ির লোকও তো খুঁজছে। দুইয়ে দুইয়ে তবে কি চারই হলো? যমুনা আর নরেনবাবু যদি একসঙ্গেই হাওয়া হয়ে থাকে, তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে। তারক বসে গেল। তা দোকানে বিক্রি বাটা কেমন হে? বিক্রি কোথায়? ওষুধের স্টকই নেই। নেই কেন? ওষুধ কি আর মাগনা আসবে? টাকাটা দেবে কে? কেন, নিতাইবাবু দেবে। দিচ্ছে কোথায়? অন্য সব কারবারে টাকা আটকে আছে, দোকান চলছে নমনম করে। এ তা মানে উপরি টুপরি কেমন? উপরি? সেটা আবার কি? মাস মাইনের তো দেখাই নেই, তার আবার উপরি। তারক মৃদু মৃদু হাসছিল। শ্রীপতি তো আর পাঠা নয় যে তার কাছে কবুল করবে। তা নরেনবাবু বাড়িতে কিছু বলে যায়নি? তা কে জানে, ঠসা বোবা বউ, তাকে বলাও যা, না বলাও তাই। তারও উঠে পড়ল। না, এতদিনে যমুনার তাহলে সুমতি হয়েছে। নরেনবাবুর সঙ্গেই যদি গিয়ে থাকে। তা গেছেই, তাহলে তো মার দিয়া কেল্লা। ওষুধের দোকান মানেই কাঁচা পয়সা। ঘরে ফিরে টেমি জেলে বসে বসে ভাবল খানিক তারক। খবর নিয়েছে, শ্রীপতির মাইনে মাসে 300 টাকা। তো কম কিসের, বসা চাকরি, তার ওপর উপরিতেও আছেই। মনটা বেশ ভালোই লাগছে তারকের। সে টেমি নিবিয়ে শুয়ে পড়ল। তখন রাত কত হবে কে জানি। হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের। কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাহর হলো না। কারো বিপদ আপদ হলো নাকি? দরজা খুলে বেরিয়ে এলো তারক। মনে হলো পুরো গাঁই চেঁচাচ্ছে, মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে। ডাকাত, ডাকাত! তারক লাফ দিয়ে উঠোনে নামল। তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগলো। গণ্ডগোলটা ওখানেই হচ্ছে যেন। নরেনবাবুদের পুরনো ভাঙা বাড়ি সারিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায়। বেশ বড়সড় বাড়ি। উঠোনে ধারের মড়াই, টিপকল, পিছনে গোয়াল ঘর, ঢেকি ঘর। বাড়িটা হাতের তেলোর মতোই চেনে তারক। তা চেঁচালেও পাড়ার লোক কেউ বেরোয়নি ভয়ে। বাইরের উঠোনে মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে আছে। হাতে একখানা বড় সড়ো ছোরা চকচক করছে। আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিঁচড়ে বাইরে বের করে আনছে নরেনবাবুর বোবাকালা বউটাকে। বউটার শাড়ি খুলে লম্বা হয়ে ছড়িয়ে গেছে ঘর অবধি। তার মুখে কোনো কথা নেই, কেবল আ আ চিৎকার। তারক চেঁচিয়ে বলল, ডাকাতি করছো করো, বউটাকে ওরকম করছো কেন হে? হ্যাঁ, ওকে ছেড়ে দাও, বোবাকালা মানুষ। উঠোনে ছোড়া হাতে লোকটা একবার তার দিকে ফিরে দেখে একটা হাঁক মারল। ভাগ সালা শুয়োরের বাচ্চা, পেট ফাঁসিয়ে দেব। তারক থমকে গেল। হচ্ছেটা কি? ডাকাতি করবি কর, কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বার করছিস কেন, অবলা মানুষ?
হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের। এ সালারা ভাড়াটে খুনে নয় তো? চুলের মুঠি ধরে ছেঁচড়ে ছেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে। একজন খেটে মোটা একটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানসিক জোরে, হাড়গোড় ভেঙে যাবার কথা। চিৎকারটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে সাইরেনের মতো। সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে। মশালের আলোয় তারক দেখতে পেল মলয়ার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ার দিকে। তারক জন্মে মারদাঙ্গা করেনি, সে ভীতু মানুষ, কিন্তু আজ মাথাটা কেমন যেন তেতে গেল। চারদিকে ঢেলার ইটের অভাব নেই, পুরনো বাড়ির ভাঙা টুকরো চারদিকে ছড়ানো। তারক একখানি ইটের টুকরো তুলে খানিক দৌড় দিয়ে টিপ করে মারল। একটা, দুটো, তিনটে। মর শালাকে, মর শালাকে বলে চেঁচাচ্ছিল তারক। তার পয়লা ইটেই ছোড়াওয়ালা মাথা চেপে বসে পড়েছিল, আর ইটগুলো লাগলো কি না কে জানে, তবে লোকগুলো ভরকে গিয়ে ছিটকে গেল এদিক ওদিক। তারক লাফ দিয়ে দোকানে ঢুকল। সামনে একটা খেটে লাঠি পড়েছিল, সেইটে তুলে নিল সে। তারপর বসা ডাকাতটা উঠতে যেতেই পাগলের মতো মারতে লাগলো তাকে। কে একজন চেঁচালো, পালা পালা, লোক আসছে। ডাকাতের জান বলে কথা, অত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ উঠে প্রাণ ভয়ে দৌড় লাগালো। কে কোথায় গেল কে জানি, তবে মেয়েটা বেঁচে গেল এই যাত্রা। গায়ের লোক বোধহয় তারকের সাহস দেখেই বেরিয়ে এলো এতক্ষণে। এক লহমায় লাঠি সোঁটাধারী পুরুষ আর মেয়ে ছেলেতে উঠোন ভর্তি। মেয়েদের কারো কারো হাতে বঁটি অবধি, চেঁচামেচিতে কান পাতা দেয়। মলয়াকে ধরে তুলতে হলো। বোবা মেয়েটা থরথর করে কাঁপছে, চোখে ভুতুরের দৃষ্টি, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তারক পাঁজা কোলে করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায়। মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে। এই নরেনবাবু কোথায়? নরেনবাবু কি খাটের নিচে নাকি, নাকি পালিয়ে গেছেন? এইসব নানা জন জিজ্ঞেস করতে লাগলো। একজন মুনিশ এসে বলল, বাবু আজ সাত সকালেই একটু শহরে গেছেন, আজ ফিরবেন না। তারকের গা জ্বালা করছিল হঠাৎ। এই নরেন শালাই মলয়াকে খুন করতে লোক লাগায়নি তো? শালার যে যমুনার ওপর দারুণ লোভ, তারকের কাছে বিয়ের প্রস্তাব অবধি দিয়ে রেখেছে। মাথাটা বড্ড গরম হচ্ছিল তারকের। সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল, আর ততই তারকের গায়ের রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগী। ব্যাপারটা তার কাছে পরিষ্কার, ডাকাতি নয়, ডাকাতরা অকারণে খুন করে না, এরা খুন করতেই এসেছিল। তপন হালদারের ছেলে মিতুল মোটরবাইকে করে কালীপুর থেকে মনমতো ডাক্তারকে নিয়ে এলো। গায়ে হোমিওপ্যাথি, জগন্নাথ কী সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে। যাই হোক, বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয়। মনমতো ডাক্তার দেখে টেকে বলল, হাড়টা আর ভাঙেনি, তবে ভোগান্তি আছে। তারক ভিড়ের বাইরে উঠোনের একধারে এসে দাঁড়িয়ে ওপারে চেয়ে আকাশটা দেখল। সে অমানুষ ঠিকই, কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে দেখা যাচ্ছে। কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল জিপে করে। জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর। তারপর তারক বাড়ি মুখো রওনা হলো। মনটা খারাপ লাগছে। বউটা ইঁটও হয়ে পড়ল। বাঁশঝাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল, আমি তো জানতুম তুমি খারাপ লোক নও। তারক হাঁ। কে? কে? আমি। অন্ধকারেও কি আর চিনতে ভুল হয়? তুই? তুই নরেনবাবুর সঙ্গে যাসনি? তোমার কি মুখে কিছু আটকায় না? তার আগে গলায় দড়ি দেব। তাহলে কোথায় ছিলি? কোথায় আবার? বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে। ডাকাত যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পিছনে লুকিয়ে পড়ি। তুমি না এলে আজ যে কী হতো।
নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল? তার আমি কি জানি, নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিল। ও শালা মহা হারামি, একবার ভাবছিলাম পুলিশকে বলে দিই খুনটা ও শালাই করাচ্ছিল। না না, ওসব বলার দরকার নেই, আমাদের তো এ গাঁয়েই থাকতে হবে, আমরা গরিব মানুষ। হুম। আর আমাকে বেচতে চাইবে না তো? তারক একটু হাসল, তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল, সেই তারকটা ভেঙে গেছে, এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ। তারকের হাতে একটা জোর চিমটি কাটল যমুনা। গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। অপেক্ষা করবেন পরবর্তী গল্পের জন্য।